নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং রেলওয়ের এনটিপিসি এক্সাম রয়েছে 2024 এর এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির যে পরীক্ষার ফর্ম ফিল আপ তোমরা করেছো, সেই পরীক্ষাকে টার্গেট করে আমরা বিগত বছরের প্রশ্নপত্র অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করব এই ক্লাসের মাধ্যমে। এবং এই ক্লাসের প্রশ্নপত্র পাশাপাশি অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন সহযোগে আমরা যেভাবে ক্লাস করি ঠিক সেইভাবেই আমরা প্রত্যেকটি প্রশ্ন অ্যানালাইসিস করব। তো অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকে ওয়াচ করবে। তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমরা চেষ্টা করব বেশ কিছু পয়েন্ট দেওয়ার প্রতিটি প্রশ্নের পাশাপাশি, যাতে তোমাদের আপকামিং এক্সামে সবথেকে বেশি কমনটা তোমরা পেতে পারো। ওকে, তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকে পিওয়াইকিউ সিরিজের আজকে আমাদের এটা প্রথম ক্লাস। তো প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নেব। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি প্রস্তর যুগের তিনটি প্রধান সময়কালের মধ্যে আসে না। অর্থাৎ প্রস্তর যুগের আমরা তিনটি প্রধান সময়কালে ভাগ করছি, প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক। এখানে অ্যাডিশনাল ইনফরমেশনে তোমাদের দেওয়া আছে। সো এখানে আমাদের চারটে অপশনসের মধ্যে কোনটা আসছে না, দেখো এখানে প্যালিওলিথিক আছে, নিওলিথিকও রয়েছে আর মেসোলিথিকও রয়েছে। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাম্র প্রস্তর যুগ। এটা কিন্তু আমাদের যে প্রস্তর যুগের শ্রেণীকরণ সেখানে আসছে না। বেসিক্যালি আমরা প্রাক ঐতিহাসিক সময়কালকে প্রস্তর যুগ বলি, সেটিকে আমরা তিনটে ভাগে ভাগ করি মানব কার্যকলাপের উপর ভিত্তি করে, এবং সেই তিনটে ভাগ হচ্ছে প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক। তো আশা করছি প্রত্যেকে বুঝে গিয়েছো। রেলওয়ের কোয়েশ্চেন মানে কিন্তু একটু অন্য লেভেলের প্রশ্ন আসে জিকে থেকে, এবং জিকেতেই সব থেকে বেশি ওয়েটেজ থাকে, 40টি প্রশ্ন। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ নাকি হিমাচল প্রদেশ? বলো, সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের চারটে অপশনসের মধ্যে অপশন বি, মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। ভীমবেটকা গুহা মধ্যপ্রদেশে অবস্থিত। এরপরে অ্যাডিশনাল ইনফরমেশন আমরা দেখে নেব এই ভীমবেটকা গুহা সম্পর্কে। দেখো, এটি মধ্যপ্রদেশের রায়সেন জেলাতে অবস্থিত। 1957-58 সালে ভীমবেটকা গুহা আবিষ্কৃত হয়। ভীমবেটকা গুহা 30,000 বছরেরও বেশি পুরনো। ভূতপত্তিগত দিক থেকে ভাবলে ভীমবেটকা এর অর্থ হচ্ছে ভীমের বিশ্রামস্থল। এটি হোমোসেপিয়েন্সের গুহা। 750 চিত্রিত শিলা আশ্রয় কেন্দ্র এখানে রয়েছে। এটি প্রাগৈতিহাসিক চিত্রকলার একটি আকর্ষণীয় স্থান। তোমাদেরকে এই এতগুলো ইনফরমেশন দেওয়ার একটাই কারণ কোনো না কোনো পয়েন্ট থেকে তোমাদের কিন্তু প্রশ্ন দিয়ে দেবে। এটি হলো একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে 750-ও বেশি কি রয়েছে শিলা আশ্রয় কেন্দ্র রয়েছে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে প্রথম চাকা কিসের তৈরি নির্মিত হয়েছিল? প্রথম চাকা যেটা নির্মিত হয়েছিল সেটা কিসের তৈরি? রাবার, কাঁচ, কাঠ নাকি লোহা? সো সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন সি, কাঠের তৈরি চাকা। অপশন সি হবে সঠিক উত্তর। দেখো, ইরাকের মেসোপটেমিয়া সভ্যতায় 3,500 বছরেরও বেশি পুরনো প্রথম কাঠের চাকা আবিষ্কৃত হয়। এবং এই যে কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, এটা কিন্তু মনে রাখবে। 3,500 বিসিতে ইরাকের মেসোপটেমিয়াতে প্রথম কাঠের চাকা আবিষ্কৃত হয়। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত সিন্ধু সভ্যতার কোন সাইটটি পাঞ্জাবে অবস্থিত? কোট দিজি, বনওয়ালি, বালু নাকি রোপার? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, রোপার ইজ দ্য রাইট অ্যান্সার। এটি হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। বাকি যে সাইটগুলো রয়েছে আমরা দেখে নেব। কোট দিজি এটি হচ্ছে সিন্ধ পাকিস্তান, বানওয়ালি হরিয়ানাতে, বালু হরিয়ানা এবং রোপার হচ্ছে পাঞ্জাবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, বাবর প্রথম মুঘল সম্রাট 1494 সালে ফারগানার সিংহাসনে আসীন হয় যখন তিনি মাত্র 1.5 বছর বয়স্ক ছিলেন। অর্থাৎ প্রথম মুঘল সম্রাট বাবর সময়কাল হচ্ছে 1526 থেকে 1530। 1494 খ্রিস্টাব্দে ফারগানা সিংহাসনে তিনি আসীন হয়েছিলেন। তখন তার বয়স কত ছিল বলতে হবে। 9 বছর, 11 বছর, 12 বছর নাকি 7 বছর? দেখতে পাচ্ছ প্রশ্নপত্র একটু অন্য রকমের রয়েছে। সঠিক উত্তরটি তোমাদের হবে 12 বছর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে বাবর সম্পর্কে যাবতীয় তথ্য আমরা দেখবো। দেখো, বাবর যার পুরো নাম হচ্ছে জাইরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি বর্তমান উজবেকিস্তানের আন্দিজানে 1483 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মধ্য এশিয়ার ছোট রাজ্য ফারগানার শাসক। বাবর যখন 12 বছর বয়স তখন তার পিতা মারা যান এবং তিনি ফারগানার শাসক হয়ে ওঠেন। এবং পরবর্তী ক্ষেত্রে তার শত্রুদের দ্বারা বাবর বিতাড়িত হয়। পরবর্তী ক্ষেত্রে বাবর এশিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং পরিশেষে তার রাজ্য পুনরুদ্ধারে তিনি সক্ষম হয়েছিলেন। হলো, বাবর 1530 সালে ডিসেম্বর মাসে 26শে ডিসেম্বর ভারতে আগ্রায় মারা গিয়েছিলেন। ঠিক আছে, এটা লিখে নাও প্রত্যেকে। আর তার জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন তার স্থলাভিষিক্ত হন। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। এখানে রয়েছে তোমাদের পুরো কমপ্লিট। আরো দেখো, ফারগানার সিংহাসনে আসীন হয় 12 বছর বয়সে 1494 খ্রিস্টাব্দে। বাবর 1530 সালে 26শে ডিসেম্বর মারা যান আগ্রাতে। তার স্থলাভিষিক্ত হন হুমায়ুন, তার জ্যেষ্ঠ পুত্র। নেক্সট কোয়েশ্চেন,
গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, চক্রবর্তী রাজা গোপালাচারী, রাজেন্দ্র প্রসাদ নাকি জওহরলাল নেহেরু? দেখো গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন কে হবে? ডক্টর বি আর আম্বেদকর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে দেখো ভারতের সংবিধানে খসড়া তৈরির জন্য গণপরিষদ কর্তৃক 1947 সালে গঠিত খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর। খসড়া কমিটির অন্যান্য সদস্য কারা ছিলেন? এই অন্যান্য সদস্যের লিস্টটা অবশ্যই দেখবে। আল্লাদি কৃষ্ণস্বামী আয়াঙ্গার, এন গোপালাস্বামী, কে মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ, বি এল মিত্র এবং ডিপি খৈতান। আর আম্বেদকর ভারতের সংবিধানের জনক হিসাবে পরিচিত। গণপরিষদ সম্পর্কে বেশ কিছু তথ্য দেখো। রাষ্ট্রপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, উপরাষ্ট্রপতি হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, সাংবিধানিক উপদেষ্টা হন বি এন রাও। গণপরিষদের 22টি কমিটি গঠন করেছিলেন, যার মধ্যে 110টি ছিল হচ্ছে পদ্ধতি বিষয়গত কমিটি এবং 10টি হচ্ছে মূল বিষয়গত কমিটি। নেক্সট পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার পর ভারতীয় গণপরিষদের সভাপতি কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, আচার্য নরেন্দ্র দেব, আম্বেদকর নাকি রাজেন্দ্র প্রসাদ? স্বাধীনতার পর গণপরিষদের সভাপতি ছিলেন হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। ভারতীয় সংবিধান তৈরির জন্য গণপরিষদ গঠিত হয় 1946 সালের জুলাই মাসে গণপরিষদ গঠিত হয়েছিল এবং কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধী এবং অন্যান্য নেতাদের কাজ করেছিলেন এখানে। গণপরিষদের সভাপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আমরা একটু আগেই দেখলাম আগের প্রশ্নটাই। এবং জওহরলাল নেহেরু 1889 সালে এলাহাবাদে জন্মগ্রহণ করেন, যেহেতু আমাদের অপশন সে রয়েছিল। তো তোমরা অবশ্যই এই পয়েন্টগুলো ভালো করে দেখবে, ঠিক আছে, যেগুলো এখানে দেওয়া রয়েছে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের দীর্ঘকালীন রাষ্ট্রপতি, 1950 থেকে 62 হিসেবে কাজ করেছিলেন। 1950 সালের 24শে জানুয়ারি রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং উপরাষ্ট্রপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখার্জি সেই সময়। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, 370 ধারার প্রধান খসড়ার কার বা ড্রাফটার কে ছিলেন? দেখো 370 ধারা 2019 সালে বাতিল হয়েছে, এটা জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কিত ছিল, আমরা জানি প্রশ্ন আসে। তো এর যে ড্রাফটার ছিলেন তিনি হলেন কে? তিনি হলেন গোপালস্বামী আয়েঙ্গার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, রিয়াল কোন দেশের মুদ্রা? চীন, কিউবা, ব্রাজিল নাকি গ্যাম্বিয়া? রিয়াল হচ্ছে ব্রাজিলের মুদ্রা। অপশন সি হবে সঠিক উত্তর। দেখো ব্রাজিলের মুদ্রা রিয়াল, কিউবার মুদ্রা পেসো এবং গ্যাম্বিয়ার মুদ্রা ডালাসি। এই পেসোটা অনেক সময় দিয়ে দেয়, ওকে, কিউবার মুদ্রা। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, সাইপ্রাসের রাজধানী কোনটি? সাইপ্রাসের রাজধানী কোনটি? নিকোসিয়া, পলিস, লামাকা নাকি আরদিপো? সাইপ্রাসের রাজধানী হচ্ছে নিকোসিয়া। অপশন এ হবে সঠিক উত্তর। উগান্ডার রাজধানী দেখো কাম্পালা, মালদ্বীপের রাজধানী মালে, ভুটানের রাজধানী থিম্পু, নেপালের রাজধানী কাঠমান্ডু, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। তো অবশ্যই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো খুব ভালো করে দেখবে। আর ক্লাস যদি ভালো লাগে একটা লাইক করবে। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী সমস্ত ক্লাস আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, ড্যাশ একটি সুপরিচিত নক্ষত্রমণ্ডল যেটি সন্ধ্যার আকাশে দেখা যায়? খুব ভালো জিনিস। এই নক্ষত্রমণ্ডলটি হান্টার নামে পরিচিত। দেখছো কোশ্চেনের লেভেল, ওয়ার্ল্ড জিওগ্রাফির প্রশ্ন। এই নক্ষত্রমণ্ডলটি হান্টার নামে পরিচিত, কোনটি? ক্যাসিওপিয়া, ডাক্রো, ওরিয়ন নাকি উর্জা মেজর? আশা করছি অনেকেই পারবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওরিয়ন হবে সঠিক উত্তর। দেখো এখানে স্টার সম্পর্কিত বেশ কিছু ফ্যাক্ট, যেরকম গ্রুপ অফ স্টার্স কল্ড কনস্টেলেশন। উদাহরণ যেরকম ওরিয়ন, উর্জা মেজর, উর্জা মাইনর, ক্যাসিওপিয়া, গ্রেট বিয়ার, হাইড্রা, ক্র্যাক্স ইত্যাদি। সিরিয়াস, যেটাকে আমরা ডগ স্টার বলি, পৃথিবীতে রাতার আকাশে সব থেকে বড় তারা ডগ স্টার। নেক্সট কোয়েশ্চেন, মিল্কি ওয়ের আকৃতি কিরকম? রেগুলার, ইলিপ্টিক্যাল, স্পাইরাল নাকি ইরেগুলার? মিল্কি ওয়ের আকৃতি হচ্ছে স্পাইরাল। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। দেখো আমাদের সূর্য এবং তার চারপাশের সমস্ত গ্রহ একটি গ্যালাক্সির অন্তর্গত, যার নাম হচ্ছে মিল্কি ওয়ে। তো এখানে তোমাকে এইভাবে কিন্তু কোশ্চেনটি করতে পারে যে সূর্য কোন গ্যালাক্সির অন্তর্গত। মিল্কি ওয়ে। আমাদের নক্ষত্রমণ্ডলে বয়স হচ্ছে প্রায় 13.6 বিলিয়ন বছর, প্রায় 100 বিলিয়ন তারা নিয়ে গঠিত আমাদের মিল্কি ওয়ে। নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন দেশের সাথে ভারত সব থেকে দীর্ঘতম দৈর্ঘ্যের সীমানা শেয়ার করে? মানে সব থেকে বেশি দৈর্ঘ্যের সীমানা রয়েছে ভারতের সাথে কোন দেশের? ভুটান, পাকিস্তান, বাংলাদেশ নাকি মায়ানমার? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বাংলাদেশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4096 কিলোমিটার। সব থেকে কম রয়েছে আফগানিস্তানের সাথে 106 কিলোমিটার। তো এইখানটায় দেখো ভারতের 7টি দেশের সাথে সীমানা রয়েছে আন্তর্জাতিক। আর মানে মহাসাগরের দিক থেকে ধরতে গেলে আরো দুটি হয়ে যাবে, শ্রীলঙ্কা এবং তোমার মালদ্বীপ। তো এখানটায় আমরা অবশ্যই দেখে নেব। দেখো চীন, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটানে আমি লেন্থটা দিয়েছি। সো 7টি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে, চীন, নেপাল, ভুটান, আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ। বাংলাদেশের সাথে সব থেকে দৈর্ঘ্যতম সীমানা রয়েছে বেশি, 4096.7 কিলোমিটার। সব থেকে কম দৈর্ঘ্যের সীমানা 106 কিলোমিটার আফগানিস্তানের সাথে। এছাড়াও
পাকিস্তানের সাথে রয়েছে 3323 কিলোমিটার, চীনের সাথে 3488, নেপালের সাথে 1751 কিলোমিটার, মায়ানমারের সাথে 1643 এবং ভুটানের সাথে রয়েছে 699 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে কোন প্রণালী অবস্থিত? মালাক্কা প্রণালী, ডুরান্ড লাইন, পক প্রণালী নাকি লম্ব প্রণালী? দেখো ভারত এবং শ্রীলঙ্কার মাঝে রয়েছে পক প্রণালী। অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। 8 ডিগ্রি চ্যানেল মালদ্বীপ ও মিনিকয়ের মাঝে, 9 ডিগ্রি চ্যানেল মিনিকয় ও লাক্ষাদ্বীপের মাঝে, 10 ডিগ্রি চ্যানেল নিকোবর আন্দামানের মাঝে। তো এই যে 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি এগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী হলো কোনটি? ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী হলো কোনটি? দেখো নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ বললে হতো আমার হিমালয়। প্রাচীন বলেছে মানে আরাবল্লী হবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে অ্যাডিশনাল ইনফরমেশন আমরা আরাবল্লী পর্বত সম্পর্কে অবশ্যই দেখব। আরাবল্লী পর্বত হচ্ছে ভারতের প্রাচীনতম তথা পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের উদাহরণ। এটি বর্তমানে ক্ষয়জাত পর্বতের উদাহরণও বটে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর, যার হাইট হচ্ছে 1722 মিটার। ভারতের নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে হিমালয় পর্বতমালা। তো অ্যাডিশনাল যে তোমাদের ইনফরমেশন গুলো এখানে দিচ্ছি আমি, প্রত্যেকে খুব ভালো করে অবশ্যই নোট ডাউন করে নাও। তোমাদের পরীক্ষার জন্য আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সমস্ত পরীক্ষা এগুলো কিন্তু কাজে লাগবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, হিমালয়ের কামেট পর্বতচূড়া কোন রাজ্যে অবস্থিত? হিমালয়ের কামেট পর্বতচূড়া কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ নাকি উত্তরাখণ্ড? সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরাখণ্ডে রয়েছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তরাখণ্ড রাজ্যের অন্যান্য পর্বতশ্রেণীগুলো আমরা দেখব। নন্দা দেবী, সুনন্দা দেবী, মুকুট পর্বত, ত্রিশূল, কেদারনাথ, গঙ্গোত্রী। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, মহেন্দ্রগিরি পাহাড় কোন রাজ্যে খুঁজে পাওয়া যায়? প্রত্যেকে ভিভিআই করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখতে পাচ্ছ। আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। মহেন্দ্রগিরি এটা হচ্ছে উড়িষ্যাতে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো পূর্বঘাট পর্বতের অংশ হচ্ছে এই মহেন্দ্রগিরি, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম জিন্দাগাড়া, যার উচ্চতা হচ্ছে 1690 মিটার, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট, বিখ্যাত মাজুলি দ্বীপ কোন নদীর উপর রয়েছে? বিখ্যাত মাজুলি দ্বীপ কোন নদীর উপর রয়েছে? গোদাবরী, সিন্ধু, ব্রহ্মপুত্র নাকি গঙ্গা? সঠিক উত্তরটি হবে অপশন সি, ব্রহ্মপুত্র নদীর উপর রয়েছে মাজুলি দ্বীপ, ওয়ার্ল্ডের সবথেকে বৃহত্তম নদী দ্বীপ। এরপরে দেখো অ্যাডিশনাল ইনফরমেশন, মাজুলি আসামে রয়েছে, মাজুলি দ্বীপটি ব্রহ্মপুত্র নদীর উপর। মাজুলিকে বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ বলা হয়। মাজুলিকে আসামের সাংস্কৃতিক রাজধানীও বলা হয়। মাজুলি জোরহাট রয়েছে আসামের জোরহাট জেলাতে অবস্থিত। ব্রহ্মপুত্র হিমালয় নদী ব্যবস্থার অন্যতম একটি নদী। ব্রহ্মপুত্রের উৎপত্তি তিব্বতের মানসরোবরের কাছে চেমাইদুং গ্লেসিয়ার থেকে। অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রের নাম হচ্ছে, এইটা অনেক সময় পড়ে, দিহাং, এবং ইয়ারলুং সাংপো হচ্ছে ব্রহ্মপুত্রের নাম উপর দিকে তিব্বতে। আর বাংলাদেশে যমুনা নাম নিয়ে পরিচিত। নেক্সট কোশ্চেন, কাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়? অ্যাডাম স্মিথ, মনমোহন সিং, অমর্ত্য সেন নাকি জন মেনার্ড কেনাস? সঠিক উত্তরটা হবে অ্যাডাম স্মিথ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রাথমিক ক্ষেত্রের অর্থনীতির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? খনিজ উত্তোলন, ব্যাংকিং, শিক্ষা, ম্যানুফ্যাকচারিং। তো প্রাইমারি সেক্টর ইকোনমি হচ্ছে খনিজ উত্তোলন, অপশন এ হবে সঠিক উত্তর। ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, যারা রেলওয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই সিরিজটা তোমরা কি কন্টিনিউ করতে চাও তাহলে অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমাদের মতামত। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ডেইলি ক্লাস পিডিএফ, ইউটিউবের কুইজ, এছাড়াও ক্লাস আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট সমস্ত কিছু পাওয়ার জন্য। তোমাদের সাথে দেখা হচ্ছে আপকামিং নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।